5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথম পূর্ণাঙ্গ কোনো প্রতিবেদন দাখিল হলো। এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দর্শক বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও সাভার, আশুলিয়া, যাত্রাবাড়ি ও চানখারপুলের মতো বিভিন্ন এলাকায় চলছিল পতিত সরকারের বিভিন্ন বাহিনীর হত্যাযজ্ঞ। সেদিন মাকে চিঠি লিখে আন্দোলনে যোগ দিয়েছিলেন 10ম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ শাহরিয়ার খান আনাস। চিঠিতে তিনি লেখেন, প্রজন্মের জন্য বহু মানুষ জীবন বিসর্জন দিচ্ছে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুকে বরণ করে নেয়াই ভালো। এরপর 5 আগস্ট শেখ হাসিনার পতনের কয়েক ঘন্টা আগে চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন আনাস। একটি বুলেট তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। একই দিন পুলিশের গুলিতে চানখারপুলে শহীদ হন জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল, মানিক মিয়া। 6 মাস 13 দিনের তদন্ত শেষে সোমবার জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার রিপোর্ট দাখিল করল তদন্ত সংস্থা। এ সময় চিফ প্রসিকিউটর জানান, 19টি ভিডিও, 79 জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়া সংক্রান্ত অডিও সব আলামত বিশ্লেষণ করে চানখারপুলে 8 জনের অপরাধের প্রমাণ মিলেছে। 8 জনকে আমরা আসামি হিসেবে পেয়েছি। সেই 8 জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনা জোন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনা জোন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় সেই প্রতিবেদনে এসব সাক্ষ্য প্রমাণ যুক্ত হবে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। চানখারপুলের এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 4 কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান নিশ্চিত নয় তদন্ত সংস্থা, তবে শিগগিরই অভিযোগ দাখিলের মাধ্যমে তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হবে। মাইনুল মারুফ, 71, ঢাকা। হত্যা ও দুর্নীতির মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের পলাতক নেতারা যে দেশে থাকুক তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এদিকে আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এই সফরে কাতারের আমিরের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠকের আশা করা হচ্ছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থানা সামিট 2025। কাতারের নীতি গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান আর্থানা সেন্টার ফর এ সাস্টেনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। দেশটির বৈচিত্র্যকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়াই এই সম্মেলনের উদ্দেশ্য। অন্যতম বিষয় হচ্ছে যে এই সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের আশা করছে ঢাকা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও জনশক্তি রপ্তানির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। আমিরের বাপ যিনি শেখা মোজা খুবই ইনফ্লুয়েন্সিয়াল, আরব ওয়ার্ল্ডে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন নেত্রী ছিলেন এবং ওনার কাতারের আমিরের মানে আগের যিনি আমির ছিলেন তার ওয়াইফ, উনিও ওনার সাথেও স্যারের দেখা হবে এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের গলন আছে। এছাড়া কাতারের আমির শেখ তামিম, উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন, বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে
প্রফেসর ইউনূসের একটা আলাপ হবে। এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়া নেতাদের ভারত ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যে এক আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে পলাতক কয়েকজন নেতাকে, যাদের সবাই কোনো না কোনো মামলার আসামি। এ বিষয়ে প্রেস সচিব জানান, তারা যে দেশে থাকুক না কেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। ভবিষ্যতে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও আওয়ামী লীগের অভিযুক্ত এসব নেতাকে বিচারের মুখোমুখি করা হবে বলেও আশা করেন শফিকুল আলম। আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আপনারা জানেন যে ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে কালো ব্যাজ পরে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, যতদিন না পর্যন্ত ৬ দফা দাবি আদায় হবে ততদিন পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করবেন। একই সাথে দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের পাশাপাশি ঢাকামুখী লং মার্চ কর্মসূচির ডাক দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এছাড়াও নার্সিং কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তরের দাবিতে বরিশাল, জামালপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে কলেজের প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে রবিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান। আমরা একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন সংগ্রাম করার অধিকার রাখি। এই গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক উপায়ে আমাদের উপর যে ব্রুটাল ক্র্যাকডাউন চালানো হয়েছে, আমরা তার যথাযথ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি, তাদের কোনো অধিকার নেই আমাদের উপর হামলা চালানোর। যে আমরা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরেছি, যখন কোনো সুষ্ঠু সমাধান পাইনি, যখন মিথ্যা আশ্বাস বারবার পেয়েছি, যখন কোনো লিখিত বিবৃতি পাইনি, তখন আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হই। আমরা চাই সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিক, তাদের বিচার হোক, তাদের প্রত্যাহার হোক। এদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স স্নাতক সমমান করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন। পরে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে তারা মানববন্ধন করেন। আমাদের একটাই দাবি, যেটা হচ্ছে আমাদের ডিগ্রি সমান এটা আমাদের করতে হবে। এদিকে নার্সিং কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তরের দাবিতে জামালপুরেও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সরা। ৩ বছরের ডিপ্লোমার নার্সদের স্নাতক পাশের সমমান করার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। শাকিলা শম্পা, ৭১। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার ক্যাম্পাসের শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত ব্যানসন গ্যাংকে গ্রেফতার না করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী কমিটির যে দুজনের নাম পাওয়া গেছে তাদের গ্রেফতারের আলটিমেটামও দেন তিনি। দুপুরে পারভেজ নিহতের ঘটনায় ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে তিনি এসব অভিযোগ করেন। এদিকে আগামীকাল সারা দেশে সব বিশ্ববিদ্যালয়ে পারভেজের জন্য দোয়ার কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা করার ঘোষণা করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে তারা। এর আগে রোববার রাতে এই হত্যা মামলায় গ্রেফতার ৩ জনকে
সোমবার 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় থেকেও তাদের সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। জাহিদুল ইসলামের ভাই 8 জনকে আসামি করে মামলা করে। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রাইম এশিয়ার শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ছাত্রদল নেতা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী কলেজ ছাত্রদল। সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে ছাত্রদল নেতাকর্মীরা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবি করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়া কলেজের সামনে মানববন্ধন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বক্তারা এ সময় ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন যে ভবিষ্যতে যেন এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। চট্টগ্রামে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণ করা বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তারা বলছেন, পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর বারবার নোটিশ দিলেও সেসবের তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রাখে ডেভেলপার প্রতিষ্ঠানটি। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের আসকার দিঘির পার এলাকায় রাস্তার পাশেই তৈরি করা হচ্ছে বহুতল এই ভবন। অভিযোগ উঠেছে, যার পুরোটাই নির্মাণ করা হয়েছে পাহাড় কেটে। নির্মাণাধীন ভবনের পেছনের অংশেও খাড়াভাবে কাটা হয়েছে পাহাড়। স্বপ্নিল ফ্যামিলি নামে একটি আবাসন সংস্থা গড়ে তুলছে এই ভবন। অবৈধভাবে পাহাড় কাটায় সোমবার দুপুরে প্রকল্প এলাকায় অভিযানের নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা বারবার চিঠি দিয়েছি, কিন্তু তারা কোনো রকম বার্তায় ঘটেনি। তারা হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা এনেছে। এখন নিষেধাজ্ঞা হাইকোর্টের আইন তো আমাদেরকে মানতে হবে, এবং আমরা মেনেছি। তারপর আমরা ফাইট করেছি। প্রকল্পে পাহাড় কাটতে বাধা দেয়ায় হাইকোর্টে পিটিশন দায়ের করেছিল প্রকল্প সংশ্লিষ্টরা। আপিল বিভাগের চেম্বার আদালতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করায় নিয়ম অনুযায়ী অভিযান চালানো হচ্ছে, জানান সিডিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট। সবার জন্য একটা ধ্বংসকর অবস্থার মধ্যে ওনারা ফেলে যাচ্ছেন চট্টগ্রাম সিটিতে। এরকম কাজ যেন ওনারা না করেন এবং চট্টগ্রামবাসীর মধ্যে কেউ না করেন, কারণ করলে কিন্তু এটা 10 বছর পরও ভাঙা যেতে পারে। এবং কেউ যেন এরকম ভবনে কোনো ফ্ল্যাট বা কমার্শিয়াল প্রতিষ্ঠান না কিনেন। পাহাড় কেটে এবং বিল্ডিং কোড অমান্য করে কোনো স্থাপনা হলে তার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে, জানান সিডিএ চেয়ারম্যান। তাদের ফেভারে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা স্টে করে দেওয়া হয়েছে। স্টে করার সাথে সাথে আমরা দেরি করি নাই, তখন পূর্বের নিষেধাজ্ঞা যেটা আমরা দিয়েছিলাম সেটা কার্যকর করার জন্য আজকে আমরা অভিযান পরিচালনা করছি। এবং যেটুকু ডেভিয়েশন হয়েছে পাহাড় কেটে, আপনারা জানেন পাহাড় কেটে কোনো বিল্ডিং করার কোনো সুযোগ নাই। বিল্ডিং করার যে সম্ভাবনা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। নির্মাণাধীন ভবনে অভিযানের সময় প্রকল্প সংশ্লিষ্ট কাউকে দেখা যায়নি। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। এদিকে দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় নির্মাণাধীন কয়েকটি বহুতল ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় 3টি ভবন মালিককে জরিমানা সহ ভেঙে ফেলা হয় একটি ভবনের কিছু অংশ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় আরও একটি ভবনের। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জের রূপসী বহুতল ভবনটির মালিক হামিদা বেগম। নিয়ম অনুযায়ী রাজকের অনুমতি নেয়ার কথা থাকলেও তিনি শুধুমাত্র পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়ে ভবন নির্মাণ করছেন। রাজক বলছে, রূপসী এলাকায় নির্মাণাধীন কয়েকটি বহুতল ভবনেরই
অনুমোদন নেই। তাই সোমবার রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় 3টি ভবনের মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া 6 তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেওয়া হয়। অভিযানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় অন্য একটি 2 তলা ভবনের মালিককে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি দেখো। না, রাজুকের তো এখানে কেউই করে নাই, কেউ বিল্ডিং করে নাই। পৌরসভার থেকে আমরা পারমিশন দেয়, আমরা বিল্ডিং উঠাই। 4 তলা 5 তলার উপরে নিলে সে রাজুকে যাইতে হয়। আমাদের বলছে যে আপনারা করেন, পরে আলা দেখা যাবে কি ব্যবস্থা করা হয়। তবে বিনা নোটিশে এই অভিযান চালানোর কারণে অনেকটা ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। কোনো নোটিশ দেয় নাই, নোটিশ দিয়ে ভাঙ্গেলা সরকারি আইন আছে না, আইনের বাইরে কই, আইনের বাইরে তো কেউ না। নোটিশ দেখা করা, নোটিশ যে দিছে করে এটা রাজুকে পারমিশন, তোমরা পারমিশন দাও কেন? এটা পৌরসভার ধরবো, এটা আমাদের কি? আইসা বলবে যারা ওই কইরা থাকুক তাদেরকে একটা সময় দিব যে এই সময়ের ভিতরে আপনারা পরিষ্কার করবেন। যদি না করে পরবর্তীতে এরা ভাঙতে পারে, কিন্তু হঠাৎ করে নোটিশ না দিয়ে আইসা ভাঙ্গা লাইব, এটা তো ঠিক না। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ না করায় তাদের বিরুদ্ধে জরিমানা সহ নেওয়া হয়েছে নানা আইনি ব্যবস্থা। এছাড়া যেখানেই নিয়ম বহির্ভূত ভবন পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে বলে জানান তিনি। আইন অনুযায়ী রাজধানীর মধ্যে যে সকল পৌরসভা অবস্থিত বা সিটি কর্পোরেশন কোথাও কিন্তু রাজুক ছাড়া বিল্ডিংয়ের নির্মাণ কাজের প্ল্যান পাস করতে পারে না। কিন্তু এখানে বিভিন্ন জায়গায় এটা বিচ্ছিন্নভাবে করা দেখছি আমরা, বিভিন্ন জায়গায় রয়েছে। তো জনগণ যেহেতু আসলে অতটা বোঝে না এই বিষয়, আইনকানুনগুলো সম্পর্কে তাদের ধারণা নেই, আমরা বিভিন্ন পৌরসভার সাথে যাতে করে আমাদের চেয়ারম্যান মহোদয় সভা করে তাদেরকে এই বিষয়টি পুনর্বার তাদেরকে অনুরোধ করেন যাতে করে নকশা না দেওয়া হয়, ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। দিনভর চলা রাজুকের এই অভিযানে কর্মকর্তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ মামুন, ৭১। একের পর এক ঘটনায় উত্তেজনা থামছেই না লালমনিরহাট সীমান্তে। বিএসএফ এর অনুপ্রবেশ আতঙ্ক সৃষ্টি করছে সীমান্ত জুড়ে। নিজের জীবন ছাড়াও ফসল নিয়ে দুশ্চিন্তায় সীমান্তের কৃষক। তারা বলছেন, খেতে কাজ করতে গেলেই ধরে নিয়ে যাওয়ার আতঙ্কে থাকেন তারা। তবে সীমান্তে হত্যা বন্ধের নানা পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। শামিউল ইসলাম পাটোয়ারি মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত জানুয়ারির শেষের দিকে লালমনিরহাট দহগ্রাম সীমান্তে অনুপ্রবেশ করে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। এ সময় বিজিবি বাধা দিলে তা সাময়িক বন্ধ রাখে, পরে আবারও এই কাজ করে তারা। আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি? আপনারা আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? এমন উত্তেজনার পরে পতাকা বৈঠক হয় বিজিবি বিএসএফ এর মধ্যে, কিন্তু তারপরেও নানাভাবে দহগ্রাম সীমান্তে কৃষকের গরু ছাগল ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সবশেষ গত বুধবার হাতিবান্ধার সিঙ্গিবাড়ি সীমান্তে বিএসএফ সদস্যরা নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করে বাংলাদেশি হাসিনুরকে গুলি করে হত্যা করে। আর শুক্রবার পাটগ্রামের বাউড়া ডাঙ্গারপাড় সীমান্তে কৃষক আজিনুরকে ধরে নিয়ে যায় তারা। এছাড়াও দহগ্রাম সীমান্তে শনিবার বিকেলে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে তাদের ১৫০ গজ অংশের মাটি কাটা শুরু করে বিএসএফ। সীমান্ত পরীক্ষা খোঁড়া হচ্ছে সন্দেহ নিয়ে তাদের প্রতিরোধ করে গ্রামবাসী। পরে তারা পিছু হটে। আপনাদের যদি মাটি প্রয়োজন হয় আপনি বলবেন, আমরা অফিসারের সাথে কথা বলবো, অনুমোদন হলে কাটবেন, ঠিক আছে না? লালমনিরহাট সীমান্ত জুড়ে বিএসএফ এর এমন তাণ্ডবে আতঙ্কে মানুষ। সীমান্তবাসীর যে জমি জমা, এই জমি জমা ফসল উৎপাদন করবে কেমনে, তাদের নিরাপত্তা কথা। ভারতের মাল্লি আর আমাদের মাল্লি একখানে, আমরা যদি যাই ওখানে দেখলি তো ওখানে আমাকে গুলি করতে পারে, এমন একটা নিরাপত্তা আমাকে গুলি করতে পারবে। আমরা তো যাইতে পারছি না ওখানে। কখন যে ইন্ডিয়ান বৃষ্টি আসবি, কখন যে না আসবি, কোন তো ইয়েও নাই, নির্ধারিত নাই। যদি মনে করে আসি যে চাটি বেড়া ভাঙ্গি চুরিতে বেখাই নিয়ে যাইতে পারে। এই অবস্থায় আতঙ্কে না থেকে সতর্ক থাকার পরামর্শ বিজিবির। এ নিয়ে সীমান্ত এলাকায় প্রচারও চালানো হচ্ছে। আর খেতে কাজ করতে যাবার সময় বিজিবির পরামর্শ নেওয়ার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। ওই এলাকার যে বিজিবি আমাদের যারা আছে তারা তো শান্তমূলক সীমান্ত রক্ষার বা সীমান্ত দেখভাল করার দায়িত্ব তাদের সঙ্গে পরামর্শ করে যেন তারা এই তারা কাজেগুলো অগ্রগামী করে। তার কারণ একটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেলে সেটাকে আমাদের এটাকে সংশোধন করা খুব অনেক সময় সংশোধনের পর্যায়ে থাকে না।
এদিকে জেলা প্রশাসক জানান, সীমান্তে হত্যা শূন্যের কোটায় আনার ব্যাপারে সরকার চেষ্টা করছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং হয়, সেখানে আমাদের বিজিবি সদস্য থাকেন, পুলিশের সদস্য থাকেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, বিভিন্ন সংস্থার লোকজন থাকে। আমরা সর্বদাই সচেষ্ট থাকি যাতে আমাদের এই সীমান্ত এলাকায় কোনো ধরনের হত্যা না হয়। লালমনিরহাট জেলায় 284 কিলোমিটার সীমান্তের মধ্যে 75 কিলোমিটার সীমান্তই অরক্ষিত। এসব এলাকায় নিজেদের সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সীমান্তবাসী। মনিরা কাজুরি, ৭১। ঝিনাইদহ জেলায় এখনো অর্ধেকের বেশি গ্রামীণ সড়ক কাঁচা। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে মানুষ। বর্ষায় এই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। ভুক্তভোগীরা বলছেন, বারবার আশ্বাস দিয়েও সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ সদর উপজেলার রামনগর মাছপাড়া হয়ে ধোপাবিলা বাজার সড়কটি যুগের পর যুগ ধরে রয়েছে এমন কাঁচা অবস্থায়। বর্ষায় থাকে হাঁটু পানি ও কাদা, আর শুকনো মৌসুমে ধুলাবালির মধ্যে চলাচল করেন গ্রামের মানুষ। এই সড়ক দিয়ে শুধু 3 চাকার নয়, 4 চাকার যানবাহনও চলাচল করে। কিন্তু ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে এই সড়ক দিয়ে ঠিকমতো চলতে পারে না কেউ। মালামালের বিষয় ভ্যান আসতে চায় না, বিভিন্ন রকমের সমস্যা থেকে থাকে। এইগুলো আমরা চাই যে বাস্তবায়ন হোক। যাওয়া আসা খুব কষ্ট হয়, মানুষ এই যে মোটরসাইকেল নিয়ে গেলেও পড়ে যায়। এই পাশে রামনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, অনেক শিক্ষার্থী আছে যারা বর্ষার সময় ছেলেপেলে যেতে ভয় পায়। এছাড়া সদরের দুর্গাপুর থেকে বেতাই পর্যন্ত সড়কটি নিয়েও চরম ভোগান্তি হয় সবার। গ্রামীণ সড়কের এমন দুর্দশা জেলার অন্যান্য 5 উপজেলাতেও। এলাকাবাসীর অভিযোগ, বারবার আশ্বাস দিয়েও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। বছরকে বছর মিশে যাচ্ছে, তবু এই রাস্তার কাজ হচ্ছে না। পরিস্থিতি খুবই খারাপ। রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধাবাদিক বেশি ভালো হবে। কাঁচা রাস্তা এটা হচ্ছে যে পাকা আলি ভালো হয়, আমাদের ভ্যান চালানোর জন্য বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। নিজেরা পরিশ্রম করে নিজেরা পকেটে টাকা দিয়ে তাই সবাই হারসান্দা ধরে এই খোয়াগুলো ফেলেছি। বিষয়টি স্বীকার করে এলজিইডি বলছে, কিছু কিছু সড়কের কাজ চলছে। সামনে টেন্ডারের মাধ্যমে আরো কিছু সড়ক পাকা করা হবে। খুব দ্রুতই সব রাস্তা পাকা না হলেও যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে এগুলো পাকা হবে এবং মানুষের যে চাহিদা এবং জনদুর্ভোগ বহুলাংশে এটা লাঘব হবে। ঝিনাইদহ জেলায় এলজিইডির আওতাধীন 6টি উপজেলায় গ্রামীণ জনপদের মোট সড়ক রয়েছে প্রায় 6400 কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক রয়েছে মাত্র 2980 কিলোমিটার। মনিরা কাজুরি, ৭১। সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলি বন্দরে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 20 টাকা। এতে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। এদিকে ব্যবসায়ীরা জানান, কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করে মজুত শুরু করায় দাম বেড়েছে। সংবাদদাতা সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের হিলিতে সপ্তাহখানেক আগে কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল 30 থেকে 35 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কমে গেছে। দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত শুরু করায় বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম একটু ঊর্ধ্বগতি। নাটোর, পাবনা যে জায়গাগুলো পেঁয়াজ আমদানি হতো আগে 5 গাড়ি 10 গাড়ি, এখন পেঁয়াজ আমদানি হচ্ছে আপনার 1 গাড়ি 2 গাড়ি। ভারত থেকে যদি পেঁয়াজ না আসে, আমাদের এই পেঁয়াজটা আমাদের আরো হয়তো বেশি দামে বেচতে হবে। পেঁয়াজ 6-7 দিন আগে আমরা 30 টাকা 35 টাকা কেজি বেচলাম দেশি পেঁয়াজ, সেটা এখন বর্তমান 20 টাকা কেজি বাইরে, এখন 55 টাকা কেজি আমরা বেচছি। এদিকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন, 7 দিন আগেও হিলির খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছিল 30 থেকে 35 টাকা কেজি দরে। এখন তা বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 টাকা বেশিতে। আগে 35 টাকা কেজি কিনেছিলাম, এখন আজকে কিনলাম 55 টাকা কেজি। এখন আমাদের খুব সমস্যায় পড়ে গেলাম, কি দাম কি কমবে নাকি বেশি হবে আরো। আমদানি রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা গেলে দাম কমে আসবে। তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য অনুমতি দেওয়ার দাবি জানান তারা। আমদানি অনুমতি যখনই দেবে তখনই বাজারটা একটা নিয়মতান্ত্রিকভাবে চলে আসবে। এটা 25 টাকা 15 দিনের মধ্যে বাড়ায় এটাকে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। সামনে কুরবানি, এই জন্য আমি আমাদের গভর্নমেন্ট ভারতের অনুরোধ করব খুব দ্রুত ভিত্তিতে আইপিটা দেওয়ার জন্য। হিলির মোকামে আগে 3 থেকে 5 ট্রাক পেঁয়াজ আসতো, বর্তমানে তা 1 থেকে 2 ট্রাকে নেমে এসেছে। এর আগে মোকামে প্রতিমন পেঁয়াজের দাম ছিল 1200 টাকা থেকে 1400 টাকা।
বর্তমানে তা বেড়ে ১,৮০০ থেকে ২,০০০ টাকা। নূর তাজমিন নীর, ৭১। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সকাল থেকে যৌথ বাহিনী খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টারপাড়া, পূর্ণচন্দ্র কারবারি পাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায়। এ সময় তারা ইউপিডিএফ এর একটি গোপন আস্তানার খোঁজ পেয়ে তল্লাশি চালায় এবং ৭ জনকে আটক সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি ও মোবাইল ফোন। তবে এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে অভিযানের সময় আটক ৭ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ এক টমটম চালককে অপহরণ করা হয়। পরে তাদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করে যৌথ বাহিনী। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যৌথ বাহিনী তো উদ্ধার অভিযান ইতোমধ্যেই শুরু করেছে, কি বলছেন তারা, জানাবেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন, গত বুধবার খাগড়াছড়ি সদর গিরিপুর এলাকা থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ৫ জন শিক্ষার্থী একজন অটো চালক অপহৃত হয়েছিলেন, তাদের অপহরণের পর থেকেই খাগড়াছড়িতে যৌথ বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন। সেই সূত্র ধরে আজকেও খাগড়াছড়ি বাইবনচরা এলাকায় পূর্ণচন্দ্র কারবারি পাড়া এবং সুরেন্দ্র মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়েছেন এবং সেখানে একটি বাড়িতে ইউপিডিএফ এর বিভিন্ন সরঞ্জাম তারা উদ্ধার করেছেন। তবে সরঞ্জাম উদ্ধার করতে পারলেও তারা ইউপিডিএফ এর বা কোনো কর্মী বা কাউকে আটক করতে পারেনি, অর্থাৎ তারা সেখান থেকে পালিয়ে গেছেন বলে আমরা নিরাপত্তা বাহিনীর সূত্রে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত এদেরকে উদ্ধার করা হয়নি। আর লাবণী, যে ৭ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, তাদেরকে ইউপিডিএফ সংশ্লিষ্ট বা অপহরণের সাথে কোনো সংশ্লিষ্টতা না পেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমাদেরকে নিরাপত্তা বাহিনী সূত্রে জানিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাদর মির্জার সাথে আমি বারবার যোগাযোগ করেছি। তিনি যে বিষয়টা আমাকে বারবার বলে যাচ্ছেন সেটি হচ্ছে যে ৫ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং একজন অটো চালক যারা অপহৃত হয়েছিলেন, তাদেরকে উদ্ধার করতে না পারা পর্যন্ত তাদের এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। লাবণী। রূপায়ণ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণের পর এখন যৌথ বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানছিলাম আমরা। গাইবান্ধায় ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর কাভার্ড ভ্যানের চাপায় আলেয়া নামের এক শিশু নিহত হয়েছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো জানান, দুপুরে স্বামী মাহমুদ মিয়ার কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার জন্য আলেয়াকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে পলাশবাড়ী আলহামরা বাস কাউন্টারে যাচ্ছিলেন তার মা। পথে ঢোলভাঙা বাজারের কাছে বেপরোয়া গতির আরেকটি ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় আলেয়া। এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন কৃষক। এলাকাবাসী জানান, সকালে বাড়ির পাশে নিজ জমিতে সবজি খেতে কাজ করছিলেন তাহির উদ্দিন। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে তিনি এবং পাশের জমিতে কাজ করা আরও 2 কৃষক একটি সেচ যন্ত্রের ঘরে আশ্রয় নেন। ওই ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তাহের উদ্দিন। আহত হন আলামিন ও হেলাল উদ্দিন নামের 2 কৃষক। গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সেজান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, নিহত সিজান টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচাকেনার দোকানে কাজ করত। রবিবার রাত ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় স্থানীয় 2 যুবক এসে তাকে ডেকে বাইরে নিয়ে গিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজধানীর উত্তরা এলাকার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ফুফাতো ভাই রাজু। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, সকালে খালকুলা গ্রামে পাট খেতে কাজ করছিল কামাল ও রাজু। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা দেয়। পরে বাড়ির কাছাকাছি আসার পর বজ্রপাতে ঘটনাস্থলেই কামাল মারা যায় আর গুরুতর আহত হয় রাজু। এ সময় স্থানীয়রা রাজুকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লক্ষ্মীপুরের রায়পুরে মাছঘাট ও জমি দখল নিয়ে 1 সপ্তাহের ব্যবধানে 2টি হত্যাকাণ্ড হয়েছে। ঘরবাড়ি ভাঙচুর আর আগুনের ঘটনায় অস্থির হয়ে উঠেছে চরবংশী ইউনিয়নের চরাঞ্চল। এসব ঘটনায় 4টি মামলা হলেও জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। 7 এপ্রিল সকালে রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় 2 প্রভাবশালী গ্রুপ মেহেদি কবিরাজ ও জিএম শামীম গাজীর অনুসারীরা সংঘর্ষে জড়ায়। এ সময় শামীম গ্রুপের সাইজউদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে আহত মেহেদি গ্রুপের জসিমউদ্দিন ব্যাপারীকে ঢাকায় নেওয়া হলে 14 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পরদিন 3টি বাড়িতে অগ্নিসংযোগ সহ ভাঙচুর ও লুটপাট করা হয় প্রায় 30টি বসতবাড়ি। এই ঘটনায় মাত্র 3 জন গ্রেপ্তার হলেও হত্যাকাণ্ডের মূল অভিযুক্তরা রয়ে যায় ধরাছোঁয়ার বাহিরে। ক্ষতিগ্রস্তদের দাবি, এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় আছেন তারা। প্রতিদিন কোনো না কোনো বাড়িতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে লোকজনকে ধরে মারধর করে চলেছে, দিচ্ছে মামলা তুলে নেয়ার হুমকি ধমকিও। রাসেলের বাসি যাই হে আমার বাইরে কোবাইতে ইয়াই কোবাইছে আমার বাইরে মোস্তফা গাজী সোনা গয়না যা আছিল সব লুটপাট করে লয়ে গেছে। এখন হেরা হুমকি দিতে আছে, আমি কোন জন্য মামলা করতে গেছি। যা করে 17 বছর ধরে আমাকে জ্বালাইতে শেষ করছে। এখনো ওরা আইসা এরকম শুরু করছে। এই ঘটনার পর উপজেলা বিএনপির সংগঠন থেকে অভিযুক্ত 15 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, এমন দাবি বিএনপি নেতাদের। তাদেরকে বহিষ্কার করার পরেও আজকে এই ব্যক্তিগত রেশ ধরে যে হানাহানি হয়েছে, হানাহানি মারামারি, এটা আসলে কারোরই কাম্য নয়। কারোর প্ররোচনায় কোনো রকম কোনো না হয়ে বায়াস্ট না হয়ে ওনারা যাতে সুশৃঙ্খলভাবে তদন্ত করে তদন্ত সাপেক্ষে এর সমুচীন একটা বিচার ব্যবস্থা করেন। প্রশাসনের লোকজন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চলছে অভিযান। এখানে দোষী বা যারা অভিযুক্ত এখানে তারা যেন পরবর্তীতে এখানে ছাড় না পায় এবং এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয়, এর জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা এখানে সচেষ্ট আছেন কর্মে তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। চরের যে জায়গাগুলো তো অনেক ভিতরে, খুবই বাজে। আমরা চেষ্টা করতেছি প্রিভেন্টিভ মেজার আর কি, যাতে ঘটনা না ঘটে। এলাকাবাসীর দাবি, বারবার সংঘর্ষ, খুন ও আগুনের ভয়ে এখন চরের মানুষ দিশেহারা। তারা চান দ্রুত বিচার ও নিরাপত্তা। শরীফ আজাদ প্রীতম, ৭১। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, রবিবার বেলা 12:30টার দিকে ভোলাবো ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মোল্লা উপজেলা প্রশাসনের সামনে তার মোটরসাইকেল রেখে দাপ্তরিক কাজে ভেতরে যান। কাজ শেষে ফিরে তিনি দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়েছে। অপরদিকে দৈনিক জনকণ্ঠ পত্রিকার 2500 প্রতিনিধি শরীফ হোসেনের মোটরসাইকেলটিও দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে চুরি হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় আলাদা 2টি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক ও ইউপি সদস্য। এর আগে গত 12 মার্চ নির্বাচন অফিসের সামনে থেকে নির্বাচন অফিসের এক কর্মকর্তার মোটরসাইকেলও চুরি হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় অরক্ষিত খাল, নালা, ড্রেনে পড়ে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে বৃহস্পতিবারের মধ্যে তালিকা প্রণয়ন ও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রবিবার নগর ভবনে প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের সাথে আয়োজিত এক বিশেষ সভায় মেয়র এ নির্দেশ দেন। মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলী ও পরিচ্ছন্ন বিভাগের বিভিন্ন জোন প্রধানকে আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে প্রতিবেদন দিতে বলেন তিনি। সেই প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মেয়র জানান, ঝুঁকিপূর্ণ খাল বা নালাগুলোতে আপাতত বাঁশ দিয়ে ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, পরে স্থায়ী ঘেরাও দেওয়া হবে। যে খালগুলো আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে আছে, তো সেই খালগুলোকে আমরা প্রিভেন্টিভ মেজার্স হিসাবে আমরা আপাতত একটা টেম্পোরারি বেসিস আমরা সেটা ব্যাম্বো স্টিক দিয়ে আমরা সেটা করছি। আর যেখানে পার্মানেন্ট আমরা যদি দেখি সেটা করবো, সেটা আমরা স্টিল দিয়ে স্টেনলেস স্টিল দিয়ে সেটা করবো। রাজধানীতে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবন ভাঙার অভিযান শুরু করেছে রাজুক। এর অংশ হিসেবে উত্তরার 7টি ভবনের নকশাহীন বর্ধিতাংশ ভেঙেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ড্যাপের নকশা অনুযায়ী রাস্তার জায়গা না রাখা ও নকশা মেনে ভবন নির্মাণ না করায় 3টি ভবনের মালিককে 4 লাখ টাকা জরিমানাও করেন রাজুকের ভ্রাম্যমাণ আদালত। রহিম রুমনের প্রতিবেদন। ভবন নির্মাণে রাজুকের কাছ থেকে নকশা অনুমোদন নিয়েও সে অনুযায়ী কাজ না করে বরং রাস্তার জায়গায় তৈরি হয়েছে এই ভবনের বারান্দা। উত্তরা 10 নম্বর সেক্টরের এই ভবন মালিককে বারবার নোটিশ দেওয়া হলেও তিনি নকশা না মেনেই ভবন নির্মাণ করেন। উত্তরার এই এলাকায় এমন আরও অনেক ভবন রয়েছে। সকালে উত্তরা 10 নম্বর সেক্টরের 6 নম্বর সড়কের এই ভবন ভাঙতে অভিযানে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ভাঙা হয় ভবনটির অবৈধ অংশ। তবে এ সময় বেশিরভাগ ভবন মালিকই ঘটনাস্থলে ছিলেন না। অভিযান চলার সময় এক ভবন মালিকের স্বজন অভিযোগ করেন, বারান্দার বাড়তি অংশের জন্য রাজুকের কর্মকর্তাদের তারা ঘুষ দিয়েছিলেন। এই বাড়তি অংশটা করতে টাকা নিছে, যেটা এখন ভাঙতে আছে টাকা নিছে রাজুকের লোক। এই এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন, এমন কোনো বাড়ি বাদ নাই যে টাকা দেয় না রাজুকের লোককে। বাড়তি অংশ করছে, যে বাড়তি অংশ হয়তো একটা বারান্দা, আমাদের জায়গা ছোট, আমাদের নিজেদের একটু সুবিধা হয়, একটু খোলামেলা হয়, বারান্দাটা শুধু। নিরাপদ ও বাসযোগ্য ঢাকা করতে এমন অভিযান চলবে বলে জানান রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নীতিমালা টাইম টু টাইম চেঞ্জ হয়। জানেন যে আমরা সাম্প্রতিক সময়ে রাস্তা প্রশস্তকরণের বিষয়ে কাজ করছি এবং আমাদের প্ল্যানগুলো যখন আমরা দিচ্ছি, রাস্তার বিষয়টি মাথায় রেখে আমরা প্ল্যান দিচ্ছি। যে বিল্ডিংটা 10, 15, 20 বছর আগে হয়ে গেছে, তখন আসলে হয়তো ছিল 20 ফিট রাস্তা, বাট এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমরা 30 বা 40 ফিট করবো। যার জন্য আমরা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোতে এগুলো আমরা কঠোরভাবে অনুসরণ করছি। আর পুরাতন যে বিল্ডিংগুলো আগের প্ল্যানে হয়ে গেছে, সেগুলোর বিষয়ে আমাদের নীতিমালা তৈরি কাজ চলছে। অভিযানে মোট 7টি ভবনের অবৈধ অংশ ভাঙা ছাড়াও 3 ভবন মালিককে 4 লাখ টাকা জরিমানা করা হয়। রাজধানীতে সড়কের জায়গা দখল করে যেসব ভবন করে উঠেছে সেগুলোর বিষয়ে নতুন নীতিমালা তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই নীতিমালার আলোকেই ব্যবস্থা নেওয়ার কথা বলছে রাজুক। আমরা মূল মালিককে না পাওয়াতে একটি ভবনের আমরা মূল মালিকের প্রতিনিধি পেয়েছি, তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি আমরা জব্দ করেছি। আর অন্যান্য ভবনের মালিককে না পাওয়াতে আমরা তাদের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি, মিটার জব্দ করেছি এবং নকশা বহির্ভূত যে অংশগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করেছি এবং এই মিটারগুলো আমরা জব্দ করে ডেস্কোকে দিয়ে দিয়েছি এবং তারা যখন পরবর্তীতে নকশা বহির্ভূত অংশ অপসারণ করে মিটারের জন্য রাজুকে যোগাযোগ করবে, তখন আমরা তাদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণপূর্বক তারা নকশা অনুযায়ী ভবনটি করবে। এই অঙ্গীকারনামা প্রদান সাপেক্ষে আমরা হয়তো তাদেরকে বৈদ্যুতিক সংযোগ প্রদান করব। অভিযানে বিভিন্ন ভবনের অবৈধ অংশ ভাঙার পাশাপাশি পানি ও বিদ্যুতের লাইনও বিচ্ছিন্ন করা হয়।
ইব্রাহিম রুমন, ৭১, ঢাকা। ভারতের জনপ্রিয় শিল্পী কুমার শানুর মতো অবিকল গান গেয়ে আলোড়ন তুলেছেন মিঠুন কুমার বর্মন। গান গাইছেন নেশায় আর পেট চালাচ্ছেন রিকশা। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ বর্ষের ছাত্র তিনি। নওগাঁর ছেলে মিঠুন এখন থাকেন গাজীপুরে। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ও মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। শোনো গো প্রাণ সজনী। গাজীপুর শহরে কুমার শানুর মতো গান গেয়ে রিকশার যাত্রী সহ পথচারীদের মুগ্ধ করছেন মিঠুন নামের এক রিকশা চালক। গানের সুরে সুরে চলে তার রিকশার প্যাডেল। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। পথচারী থেকে শুরু করে এলাকাবাসী কিংবা যাত্রীরা সবাই মোহিত তার গানে। কেউ কেউ গন্তব্যে যাওয়ার পথে তাকে পেলে মহা খুশি হন। ও মেরি মাহবুবা। একটা মানুষ যে হুবহু একটা মানুষের কণ্ঠ নকল করে গান করে, সেটা মিঠুনকে না দেখলে বুঝতাম না। আমি বের হয়েছি বাজারে যাব, তো আল্লাহর কি রহমত হয়েছে জানি না, মিঠুনের সাথে দেখা হয়ে গেল। ওর সাথে দেখা হয়েছে, এখন ওর রিক্সায় উঠবার গান শুনবো না সেটা কখনো হয়? খালি গলায় প্রথম গান শুনলাম, মনে হচ্ছে যে আমি ভারতের কোনো একটা শিল্পীর গান শুনতেছি। ওনার গান আসলে অত্যন্ত ভালো লাগে। কুমার শানুর কণ্ঠের মতনে কণ্ঠ। আমি চাই যে সে রেডিওতে যাক, বড় পর্দায় যাক, ভালো গান করুক, ভালো নাম কামাই করুক। অফিসে ঢোকার সময় তার গানটা শুনে অনেক ভালো লাগলো। তার প্রতিভাকে যদি বিকশিত করা যায় অনেক ভালো হবে। আমি দোয়া করি সে এগিয়ে যাক। মিঠুন জানান, ছোটবেলা থেকেই তার গানের প্রতি আসক্তি। গানের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তালিম নেই। খালি গলায় চর্চা করেন কুমার শানুর গান, কারণ ছোটবেলায় শিক্ষকরা বলতেন তার কণ্ঠস্বর কুমার শানুর মতো। এই শিল্পীকেও তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন। এর পরবর্তীতে যখন আমি ডিগ্রিতে ভর্তি হই, সেখানেও আমার স্যাররা ওই একই কথা বলতো। মানে সব জায়গায় আমি গান করলেই কেন জানি আমাকে শুধু বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর গানগুলো গাইতে বলে, এবং তারা সাজেস্ট করে যে তুই ঢাকায় যা, এবং ঢাকায় গিয়ে একটু কষ্ট করে হলেও এই গানটা নিয়ে তুই একটু চর্চা কর, একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য এখানে ওখানে ছোটাছুটি কর। তা আমি তখন থেকে আমার এই স্বপ্নটা তখন তারা আমার মধ্যে একটা বুনে দিয়েছে ভিতরে, এবং সেই স্বপ্নকে লালিত করে আমি ঢাকার প্রত্যেকটা জায়গাতে আমি প্রথমে স্ট্রাগল শুরু করি। মিঠুন আরও জানান, কিছুদিন আগে একটা বেসরকারি চাকরিও নিয়েছিলেন তিনি, কিন্তু নিয়মিত গান গাওয়ার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে রিক্সা চালানো শুরু করেন। চাকরিটা না করতে পারার পেছনে কারণ হলো ওই যে সারাক্ষণ শুধু আমি গান, মানে 24 ঘন্টার মধ্যে হয়তো খাওয়ার ঘুম বাদে সারাক্ষণে আমার মুখে গান লাগানো থাকে। তো এক পর্যায়ে ওখানকার সুপারভাইজার বলে দিল, ভাই এখানে তো গান টান করা যাবে না, তুমি ভাই এখানে বাদ দাও। তারপর আমি চিন্তা করলাম যে সবচেয়ে আমার জন্য কোন পেশাটা বেছে নিলে আমার জন্য গান করা সুবিধা হবে। তখন আমি চিন্তা করলাম যে একমাত্র আমি দেখতেছি রিক্সা চালানো। একবেলা যদি আমি রিক্সা চালাই, পরের বেলা আমি দেখা গেল যে স্বাধীন মতো আমি এখানে ওখানে প্রোগ্রামে গান করতে পারতেছি। আজীবন গাইতে চান মিঠুন। তার গানে মুগ্ধ হয়ে এলাকার লোকজন তাকে জুনিয়র কুমার শানু বলেন। परदेस मेरे यारा तुम याद रखना, तुम याद रखना। নূর তাজমিন নীর, ৭১। গাইবান্ধার পলাশবাড়ি পৌর এলাকার বাসিন্দা 6.5 বছর বয়সী সাদাত জন্ম থেকেই গুরুতর অসুস্থ। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার হৃদযন্ত্রে রয়েছে ডান দিকে এবং উল্টো দিকে বাঁকা। হৃদয়ে ছিদ্র আছে, রক্তনালীও সরু। জন্মের 2 মাস পর থেকেই দেশে বিদেশে চিকিৎসা চলছে তার। দীর্ঘ সময় চিকিৎসা করাতে গিয়ে পুরো পরিবার এখন নিঃস্ব। তাই সাদাতকে বাঁচাতে সরকার বিত্তবানদের সহায়তা চেয়েছেন তার বাবা, মা ও প্রতিবেশীরা। সংবাদদাতার তথ্য ছবিতে দর্শক দেখুন প্রতিবেদনটি। আমি বাঁচতে চাই। গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা তাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল সাদাত। জন্ম 2018 সালের 22 অক্টোবর। দেখতে, চলাফেরা ও কথাবার্তায় অন্য স্বাভাবিক শিশুর মতো হলেও আসলে সে গুরুতর অসুস্থ। আমার লাপালাপি করতে বুকে ব্যথা করে, আমার খেলতে বুকে ব্যথা করে।
জন্মের 2 মাসের মাথায় তার হৃদযন্ত্রে নানা সমস্যা ধরা পড়ে। প্রথমে রংপুর, পরে ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভারতে পরপর 6 বার চিকিৎসা দেয়া হয়েছে তাকে, কিন্তু সুস্থ হয়নি শিশুটি। সাদাতের বাবা মা জানান, ভারতের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবী শেঠি দ্রুত বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ ও ভারতে তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন তারা। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। আমার বাচ্চারা সবসময় বলে যে যখন ওর বুকে ব্যথা হয় বা যখন ওর শ্বাসকষ্ট হয়, হার্টবিট বেড়ে যায়, তখন ও বলে যে বাবা আমাকে বাঁচাও, আম্মু আমার জন্য কিছু করো। আমাদের তো এই সামর্থ্য নেই যে আমরা ওর জন্য এত কিছু করবো। এই পর্যন্ত আমাদের ওর চিকিৎসার জন্য ব্যয়বহুল চিকিৎসা আমি দিয়েছি। ওর জন্য প্রায় 20 লক্ষের অধিক টাকা আমি খরচ করেছি। সরকারের কাছে যদি আমাদের আকুল আবেদন, যদি আমাদের পাশে যদি সরকার দাঁড়ায় এবং সমাজে যারা বিত্তবান আছে তারা যদি আমাদের পাশে সহানুভূতি দেখেন এবং কোনো ডোনার যদি এরকম আমাকে হেল্প করেন, আমরা সহযোগিতার আবেদন করছি। আর সমাজের বিত্তবানদের সহযোগিতায় বেঁচে যেতে পারে ছোট্ট সাদাতের জীবন, হাসি ফিরবে বাবা মায়ের মুখে। সাহায্য করার মতো যাদের সামর্থ্য আছে আমি তাদেরকে বলবো যে তাকে সাহায্য করে তাকে আমরা একটা সুস্থ জীবন যেন দিতে পারি। আর বাবা মায়েরা চিকিৎসা চালিয়ে যাচ্ছে কিন্তু কুলাতে পারতেছে না। সাদাত বাবা মার দ্বিতীয় সন্তান। সে বর্তমানে পলাশবাড়ির দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায় প্লে শ্রেণীতে পড়াশোনা করছে। ফারদিন নীরব, ৭১। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই সিমেন্টের ময়মনসিংহ ডিলার অখিল অ্যান্ড ব্রাদার্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার ময়মনসিংহ নগরীর স্টেশন রোডের হোটেল আমির ইন্টারন্যাশনালের হলরুমে অনুষ্ঠিত হয় উদ্বোধন আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেঘনা গ্রুপের সেলস অ্যান্ড ম্যানেজার ডিজিএম জিয়ারুল হক। তিনি জানান, কম খরচে স্থাপনার দায়িত্ব নিশ্চিত করে ঢালাই স্পেশাল সিমেন্ট। এ সময় মেঘনা গ্রুপের টেকনিক্যাল সাপোর্ট এজিএম বিদ্যুৎ কুমার বণিক, ব্রাঞ্চ ম্যানেজার রাকিব আহমেদ ও সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার রফিকুল ইসলাম ফয়সল সহ মেঘনা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।